সবাইকে ক্যালকুলাস অ্যাপ্লাইডের জগতে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে আইটেম রেসপন্স মডেল কার্ভ তৈরি করতে হয়। আজকে আমরা তারই বিস্তারিত রূপ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানব। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ তিনটি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটি বায়োস্ট্যাটিস্টিক্স, বায়োপ্রবাবিলিটি এবং বায়োক্যালকুলাস। আজকে আমরা মূলত যে বিষয়টি জানব সেটা হলো এক্স-রে মেশিন সম্পর্কে। কিভাবে এক্স-রে মেশিনে ক্যালকুলাস কাজ করছে, তার মূল ভূমিকাটাই বা কতটুকু। 1824 সাল যখন উইলিয়াম রন্টজেন প্রথম এক্স-রে রশ্মি নিয়ে কাজ করেন, তিনি প্রথমে ফ্লুরোসেন্ট মডেল সম্পর্কে একটি ধারণা বিস্তারের জন্য এক্স-রে ফেনোটিউব ব্যবহার করতেন। সেখানে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে গামা রেকে। একটি হচ্ছে গামা হাই পটেনশিয়াল মডেল এবং আরেকটি হচ্ছে রেডিও কার্ভ মডেল। এবং এর মধ্যে যতগুলো মডেল রয়েছে তাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: এক্স-রে, ইউভি এবং ইনফ্রারেড। মূলত এক্স-রে নামটি এসেছে এক্স-রে, এক্স। আমরা যেমন অঙ্কে কোনো কিছু অজানা রাশিকে এক্স দ্বারা প্রকাশ করি, তিনিও জানতেন না এই রেটা কীরকম এবং তিনিও এই রেটাকে নাম করেছেন এক্স-রে। আমরা দেখতে পাচ্ছি হাই পটেনশিয়াল এনার্জি 4 × 10⁻⁷ এবং যে লো পটেনশিয়াল এনার্জি রয়েছে সেটি 7 × 10⁻⁷। যেমন আমরা যদি এটাকে আরও ভালোভাবে দেখতে চাই, এখানে বোঝানো যাচ্ছে যে 4 × 10⁻⁷ যতই আমরা তার কাছে যেতে যাচ্ছি ততই সেটি ব্লু স্পেকট্রামে পরিণত হচ্ছে, এবং ব্লু স্পেকট্রাম থেকে যতই আমরা তার দূরে অপসারণ করাতে যাচ্ছি সে ততই রেড স্পেকট্রামে পরিণত হচ্ছে, যেটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে ভিজিবল স্পেকট্রাম বলে থাকি। এর বাইরে যতই আমরা বিস্তারিত করি না কেন, তার একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এই স্পেকট্রামের গুণাবলী থেকে যাবে। আমরা স্পেকট্রামকে মূলত 2 ধরনের ওয়েভলেন্থ দিয়ে সময়সীমা করতে পারি। একটি হচ্ছে ইনফ্রারেড ওয়েভলেন্থ এবং আরেকটি হচ্ছে এক্স-রে ওয়েভলেন্থ। ইনফ্রারেড এবং এক্স-রে দুইটি একই জাতের হলেও এদের কম্পাঙ্কতে ভিন্ন থাকার কারণে এদেরকে আমরা দুটি গ্রুপে বিভক্ত করেছি। আমরা এক্স-রে আবিষ্কারের শুরুর পর্যায়ে চলে যাই। প্রথমে এক্স-রে রশ্মির ধারণা দিয়েছেন আর্নেস্ট রাদারফোর্ড এবং জে থমসন। তিনি প্রথমে একটি লেড ব্লক এবং পোলোনিয়াম স্যালপোল নিয়েছেন, যেরকম আমরা ছবিতে দেখতে পেয়েছি, এবং সেখানে আলফা ডিকের মাধ্যমে স্ক্যাটারিং অ্যাঙ্গেল আমরা বের করেছিলাম। এবং স্ক্যাটারিং অ্যাঙ্গেলে যে পরিমাণ ফ্লুরোসেন্ট স্ক্রিন থাকে এবং যে পরিমাণ লাইট ফ্ল্যাশ হয় তার উপর ভিত্তি করে আমরা একটি গোল্ড ফয়েল ওরকম পুরুত্বে নিয়ে মাইক্রোস্কোপের সাহায্যে তার প্রতিটা সেল আমরা ভালো করে দেখতে পারি, এবং এই সেল থেকে যে পরিমাণ প্রোটোপ্লাস্ট হয় তার অধিকাংশ অংশই আমরা বিটা ডিকে হিসেবে দেখতে পাই। এখানে আমরা একটি এক্স-রে জেনারেটর দেখতে পাচ্ছি, যাকে আমরা কম্পিউটার এবং স্টেটর পাওয়ার দ্বারা কন্ট্রোল করতে পারি। স্টেটর পাওয়ার মূলত হচ্ছে স্থিতিশক্তিকে ব্যবহার করে গতিশক্তির কাজ করানো। এখানে নির্দিষ্ট একটি টাইম কনস্ট্যান্ট আরসি এবং নিউটনের তৃতীয় সূত্র F=ma ব্যবহার করা হয়। এখানে কেভিসি লিখতে গিয়ে আইনস্টাইনের প্রথম সূত্র E=mc² ব্যবহার করে আমরা 2টা ট্রান্সফর্মার ব্যবহার করতে পারি, একটি অটো ট্রান্সফর্মার এবং আরেকটি লাইন ভোল্টেজ ইনপুট। লাইন ভোল্টেজ ইনপুট সম্পূর্ণ মানব দ্বারা গৃহীত হলেও এখানে কিছু কাজ আমরা কম্পিউটারের সাহায্যে ইনপুট করে থাকি। যেমন ট্রান্সফর্মার ওয়েলে যখন আমরা ক্যাথোড রশ্মি ব্যবহার করি তখন যে পরিমাণ অ্যানোডে শক্তি পরিণত হয় তা স্ট্যাটর উইন্ডিংয়ে গিয়ে অ্যানোড রোটর তৈরি করে, এবং তার সাথে কেবল সকেট এবং হাই ভোল্টেজ কেবল একটি বিক্রিয়ায় লিপ্ত হয় এবং সেখানে ওটি এক্সপানশন হয়, এবং এক্সপানশনের জন্য সেখানে যে পরিমাণ টর্ক দরকার হয় সেখানে সেটা না থাকায় সেখানে ক্যাথোড রশ্মি থেকে এক্স-রে রশ্মি বিচ্ছুরণ হয়, এবং যতই সেটি বাড়তে থাকে সময়ের সাথে সেখানে এক্স-রে রশ্মির ক্ষমতা ততই বাড়তে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এক্স-রে ছবি।
এখন আমরা যদি এটাকে ভালোভাবে অবজার্ভ করতে চাই, যেহেতু এক্স রে 2D ডাইমেনশনকে 3D ডাইমেনশনে এবং 3Dকে 2Dতে রূপান্তর করে, সেক্ষেত্রে কিছু আলফা এবং বিটা পরস্পরের সাথে বিক্রিয়া লিপ্ত হওয়ার কারণে ইমেজটা কিছু ডিফর্ম হয়। এখন আমরা যদি এটাকে 3D ডাইমেনশনে ভালো করে বুঝতে চাই, তবে সেই ক্ষেত্রে আমাদের এটিকে আবার ভালো করে 3D মডেলিং করতে হবে এবং সেখানে ক্যালকুলাস হাজির। 1895 সালে এক্সপেরিমেন্ট, যখন উইলিয়াম রন্টজেন প্রথম তার স্ত্রীকে দিয়ে এক্সপেরিমেন্টটি করান। তিনি একটি ক্যামেরার ভিতরে একটি কাচের ফিল্ম রাখেন এবং তার সামনে এক্স রে সোর্স ব্যবহার করেন। যখন এক্স রে সোর্স থেকে ইউভি ওয়েভলেন্থ বের হয়, তখন সেটি ক্যামেরা ফিল্মের সাথে ইনফ্রারেড রশ্মি বিক্রিয়া করে তা মানুষের হাতের ভিতর দিয়ে যায় এবং সেখানে কোনো বাধা না পেয়ে একেবারে হাড়ের কাছাকাছি পৌঁছালে, সেখানে যদি কোনো ফ্র্যাকচার থেকে থাকে বা হাড় ভেঙে গিয়ে থাকে, তবে আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি। মূলত এটি সম্পূর্ণই আলফা এবং বিটা দিকের মাধ্যমে ব্যবহৃত হয়। 1895 সালে যখন আর্নেস্ট রাদারফোর্ড তিনি তার প্রথম এক্সপেরিমেন্টটি তার স্ত্রীকে দেখান, তখন তার স্ত্রী ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি যেন নরক দেখতে পাচ্ছি। সে সময় এক্স রে অতি প্রচলিত না থাকায় তিনি এরকম ভয় পেয়েছেন এবং শোনা যায় তিনি প্রায় 1 মাস মানসিকভাবে বিষাদগ্রস্ত অবস্থায় ছিলেন। এক্স রে এরকম নিখুঁত আবিষ্কারকে আমরা ওয়েভলেন্থের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ওয়েভলেন্থকে মূলত আমরা ন্যানোমিটার স্কেলে মাপি, যেখানে আমরা কসমিক রেডিয়েশন এবং টেলিভিশন রেডিও ব্রডকাস্টিংকেও ইনক্লুড করেছি। এর আগে আমরা দেখেছি এক্স রে মূলত 500 ন্যানোমিটারের একটু বাইরে গেলেই সেখানে ব্লু শিফট এবং 600 ন্যানোমিটারের একটু বাইরে গেলেই সেখানে রেড শিফট হয়। যতই ব্লু শিফটের পরিমাণ বাড়তে থাকে, ততই রেড শিফটের মান কমতে থাকে। এরা যেন ইনভার্সলি প্রপোর্শনাল এবং সেক্ষেত্রে তড়িৎ বলবিদ্যার মাধ্যমে সেখান থেকে ক্যাথোড রশ্মি এমনভাবে বের হয় যেন এর ফ্রিকোয়েন্সি প্রচুর হাই হয় এবং সেক্ষেত্রে সেটি কোনো বাধা না পেয়ে একেবারে মানুষের শরীরে প্রবেশ করে এবং হাড়ে বাধা পেয়ে সে রিফ্লেক্ট করে। আমাদের এক্স রে রশ্মিটি আমাদের ভিজিবল স্পেকট্রামে থাকার কারণেই আমরা সেটিকে ডিটেক্ট করতে পারি এবং ভালো করে ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে রোগীর কোন জায়গায় কী অসুবিধা হচ্ছে তা বুঝতে পারি। অ্যাটেনুয়েশন, এক্স রে যে লাইট পড়ে সেখানে মূলত অ্যাটেনুয়েশন ফাংশন থাকে। অ্যাটেনুয়েশন মূলত বাধা প্রাপ্তির ক্ষমতাকে বোঝায়। লাইট কীভাবে অ্যাটেনুয়েটেড হবে সেটা মূলত ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। একটা করে হচ্ছে মেটেরিয়াল কীরকম এবং আরেকটি মেটেরিয়ালের থিকনেস কীরকম। অ্যাটেনুয়েশনের আবার কোএফিশিয়েন্ট থাকে। আমরা যেমন ইন্টিগ্রাল মডেল ব্যবহার করে সবসময় একটি এক্সট্রা কোএফিশিয়েন্ট পাই, তেমন অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্টেও আমরা একটি কোএফিশিয়েন্ট পাই। সেখানে লাইট কিভাবে ট্রাভেল করবে মানুষের শরীরের ভিতর দিয়ে বা কোনো অবজেক্টের ভিতর দিয়ে, সেটি তা নির্ধারণ করে দেয়। লাইট অ্যাটেনুয়েশনের বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। একে মূলত আইটেম রেসপন্স মডেল কার্ভ এবং অ্যাটেনুয়েটের ইন্টিগ্রাল মডেল কার্ভ দিয়ে ব্যাখ্যা করা যায়। প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাটেনুয়েশন ফাংশন আলাদা হয়। ব্লাডের যেমন 0.2, কার্ডিয়াকের যেমন 0.52, মাসেলের যেমন 1.09, ওয়াটারের এরকম প্রত্যেকটি অবজেক্টের জন্য অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট আলাদা হয়। কিন্তু আজব ব্যাপার হলো এরা প্রত্যেকে একটি প্যাটার্ন মেনে চলে, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে শিখে আসা আইটেম রেসপন্স মডেল কার্ভ দিয়ে দেখতে পাবো। আমরা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা প্রত্যেকটা পেশেন্টের চেস্ট এক্সরেকে 3 ডাইমেনশনে রূপ দিতে পারি এবং সেখানে যদি কোনো প্রকার অবজেক্ট থাকে যা এমনি 2 ডাইমেনশনে দেখা যাচ্ছিল না, তা 3D মডেলিংয়ের মাধ্যমে খুব সহজেই ধরা যায়। যেমন এখানে আমরা এটিকে 3D অবজেক্টে রূপ দিলাম। সম্পূর্ণটাই ব্যবহৃত হয়েছে আইটেম রেসপন্স মডেলের বেল কার্ভ দিয়ে। বেল কার্ভ যেমন CDF, ক্যাটেনেটিং মাস ফাংশন এবং PDF যেমন পডকাস্টিং ডিটেক্টেবল ফাংশন দিয়ে আমরা ধরে ফেলেছি, তেমনি এখানেও এক্স রে মেশিনে 3D অবজেক্টটাকেও 2Dতে রূপান্তর করতে সে পরিমাণ কাজই করতে হয়েছে।
আমরা এখানে 2D অবজেক্টকে 3D অবজেক্টে রূপান্তর করতে যে পরিমাণ প্রজেকশন গ্রাফ তৈরি হয়েছে, 3D অবজেক্টকে 2D অবজেক্টে রূপান্তর করতে তার উল্টা প্রজেকশন তৈরি হবে। যেমন আমরা যদি 2D অবজেক্টে কোনো বৃত্ত দেখে থাকি, আমরা 3D অবজেক্টে অ্যাটেনুয়েট করতে গেলে আমরা এটি এরকম প্যারাবোলা টাইপ জিনিস দেখতে পাবো, এবং প্যারাবোলার দুই পাশে দুই ধরনের অ্যাটেনুয়েশন ফাংশন থাকবে। একটা জায়গায় ধীরে ধীরে অ্যাটেনুয়েশন কমতে থাকবে এবং যেতে 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 অ্যাটেনুয়েশন বাড়তে বাড়তে সর্বোচ্চ লিমিট পর্যন্ত পৌঁছাবে এবং তারপর আবারই তা কমা শুরু করবে। অ্যাটেনুয়েশন ফাংশনের এই ধারাবৈচিত্র্যকে আমরা প্যারাবোলার y² = 4ax শিখে আসা ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করতে পারবো। এটি অনেকটা এরকম, আমরা যদি কোনো বল আকাশে ছুড়ে দিই সেটি এরকম স্টাইল করে আবার ফিরে আসবে। প্রত্যেকটা অবজেক্টের অ্যাটেনুয়েশন ফাংশন আলাদা হওয়ার কারণে তার এক্স-রের প্রতিসরণ ক্ষমতাও আলাদা হয়ে থাকে। যেমন আমরা এক্স-রে সোর্স থেকে যখন আলো সোজাভাবে প্রেরণ করার চেষ্টা করি, তখনই তার প্রতিসরণ ক্ষমতার কারণে তা ধীরে ধীরে অভিলম্বের দিকে আসা শুরু করে এবং সেখানে কিছু পরিমাণ আলো অ্যাটেনুয়েটেড হয়, এবং এই কারণে সেই অ্যাটেনুয়েশন ফাংশনের প্রবাবিলিটি দ্বারা আমরা বুঝতে পারি সেখানকার অবজেক্ট কীরকম অবস্থায় রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পেয়েছি এখানে কোনো অ্যাটেনুয়েশনই নেই এবং এটি ধীরে ধীরে একটি বেল কার্ভের মতো তৈরি হওয়ার আগে, যেটি এরকম আগে ছিল না, আমরা যদি তার পাশ দিয়ে আলো প্রেরণ করি তখন যে পরিমাণ বেল কার্ভের সৃষ্টি হয়েছে তার পাশ, আমরা যদি তার ডান দিক দিয়ে বেল কার্ভটি নড়াচড়া করি তবে সেক্ষেত্রে যে পরিমাণ অ্যাটেনুয়েশন ফাংশনের তৈরি হবে তার মধ্যখানে যদি আমরা এই মাঝখান দিয়ে কোনো লাইট প্রেরণ করি সেখানে সেই পরিমাণ অ্যাটেনুয়েশন ফাংশন তৈরি হবে না। এবং এই বৈচিত্র্যের কারণে আমরা প্রত্যেকটা কার্ভকে এক একটা নাম দিয়ে থাকি। যেমন একে আমরা অ্যাপ্রক্সিমেশন ইন্টিগ্রাল মডেল বলে থাকি, কারণ এটি পুরোটাই দেখতে প্যারাবোলার মতো। প্যারাবোলার প্রত্যেকটা সূত্র এখানে কাজে লাগিয়ে আমরা বুঝতে পারবো কোনটার অ্যাটেনুয়েশন কোন রকম। যেমন এখানে আমরা সর্বোচ্চ প্রজেকশন গ্রাফকে ইন্ডিকেট করেছি এবং এই ইন্ডিকেশন দ্বারা আমরা মূলত এই পয়েন্টটিকে 3D মডেলে রূপান্তর করতে আমরা প্রচুর ঠিক জায়গা দিয়ে আলো প্রেরণ করেছি, যাতে এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে আলো প্রতিসরণ হয় এবং ধীরে ধীরে তা সামনে এগিয়ে আসার কারণে থিকনেস ধীরে ধীরে কমতে থাকে এবং অ্যাটেনুয়েশন গ্রাফের মাত্রাও ধীরে ধীরে কমতে থাকে এবং একসময় সেটি যখন ডিটেক্টর সোর্সে পৌঁছে যায় তখনই সেটি একেবারে ভূমির সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে সমান্তরালভাবে পথে চলে। আমরা এক্স-রে প্রজেকশন গ্রাফকে দুই ধরনের ব্যাখ্যা করতে পারি। একটি হলো আইটেম রেসপন্স মডেলের বেল কার্ভের হিসাবের মাধ্যমে এবং ক্যালকুলাসের মূলত পিডিএফ ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশন হিসেবে, যেটা মূলত স্ট্যাটিস্টিক্সে ব্যবহৃত হয়। এখানে আমরা যেমন 3D অবজেক্টকে 2Dতে রূপান্তর করেছি, 2D থেকে 3D অবজেক্টে রূপান্তর করতে সেম পরিমাণে বেল কার্ভের প্রয়োজন হবে। আমরা অ্যাটেনুয়েশন মূলত ইউনিফর্ম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্যবহৃত করে থাকি, যেটিকে মিউ দ্বারা প্রকাশ করে থাকে। মিউ হচ্ছে ইউনিফর্ম অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট, যার ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার। মূলত এই মিউ এর কাজ হচ্ছে ইউনিফর্ম ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যাওয়া সকল এক্স-রে তীব্রতাকে আমরা যখন আউটপুট হিসেবে পাবো তখন তার ব্যবহারের মডেলিং করা। যেমন এখানে আমরা যদি মিউ ফাংশনকে একটি ইউনিফর্ম অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট হিসেবে ধরে থাকি, I0কে যদি ইনপুট এক্স-রে ইউনিট হিসেবে ধরি, আইকে আউটপুট এক্স-রে ইন্টেন্সিটি হিসেবে এবং এর লেন্থকে এই অবজেক্টের ডেল এক্স হিসেবে, তবে আমরা বুঝতে পারবো I0 এবং I পরস্পর একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হওয়ার কারণে এর প্রত্যেকটা কম্বিনেশনে একটি বেল কার্ভ এমনভাবে সৃষ্টি হয়েছে যেন প্রতিটা লেন্থকে আমরা অপূর্ণ রেখে আমরা ইউনিফর্ম ম্যাটেরিয়ালকে নন ইউনিফর্ম ম্যাটেরিয়ালে যে মডেলিং করতে পারবো ঠিক সেভাবেই যাতে মডেলিং করতে পারি। আমরা মূলত এখানে বিখ্যাত ল্যাম্বার্ট পিয়ার মডেল হিসেবে এটাকে প্রকাশ করতে পারি। যেমন ইউনিফর্ম ম্যাটেরিয়ালের ভিতরে যদি কোনো ইনপুট রশ্মি I0, আউটপুট রশ্মি I পাওয়া যায় এবং অবজেক্টটার লেন্থ যদি ডেল এক্স হয় এবং তার কোএফিশিয়েন্ট ইউনিফর্ম কোএফিশিয়েন্ট মিউ হয়, তবে ল্যাম্বার্ট পিয়ার মডেল অনুসারে আউটপুট I = I0, যেটি ইনপুট e⁻⁻μ ডেল এক্স। এখানে মিউ হচ্ছে ইউনিফর্ম ম্যাটেরিয়ালের কোএফিশিয়েন্ট ফাংশন এবং ডেল এক্স হচ্ছে
ক্ষুদ্রাতি ক্ষুদ্র লেন্থ। কিন্তু মানুষ তো ইউনিফর্ম ম্যাটেরিয়াল না, আমরা পুরোটাই নন ইউনিফর্ম। সেক্ষেত্রে আমরা কিভাবে ল্যাম্বার্ট বিয়ার মডেলের সূত্রকে ব্যাখ্যা করতে পারবো? আমরা সবসময় দেখেছি বস্তু যত বড়ই হোক না কেন, আমরা যদি প্রত্যেককে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পরিণত করি, তার প্রতিটা লোয়ার ডেন্সিটি আগের ডেন্সিটির সাথে পুরোপুরি মিলে যায়, এবং সেক্ষেত্রে যদি ল্যাম্বার্ট বিয়ার মডেল প্রকাশ করা হয়, তার যে পরিমাণ আউটপুট রে আসবে ইনপুট রের, তার ফ্রিকোয়েন্সি ফাংশন আগের মতোই হবে। আমরা প্রত্যেকটা অ্যাটেনুয়েশন ফাংশন মিউ অফ এক্সকে আই নটের রূপান্তর ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন হিসেবে ব্যাখ্যা করতে পারি। মিউ অফ এক্স আই নটের মূলত ইনপুট ফাংশন এবং আই এখানে আউটপুট রশ্মি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূল ফাংশনে পুরা লেন্থ হচ্ছে এক্স, এবং আমরা যদি এটাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করতে থাকি, তবে প্রত্যেকটা ডেন্সিটি সম্পূর্ণভাবে সমান হয়ে যাবে। আমরা যদি আই নট ডেল এক্সকে আমরা একটি রূপান্তরিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন হিসেবে ব্যবহার করে থাকি, তবে আইটেম রেসপন্স মডেল কার্ভের মূল মিউকে আমরা আই নটের রেসপিটেবল ফাংশন হিসেবে ব্যবহার করতে পারবো, যার মূল অর্থই হচ্ছে আমরা প্রত্যেকটা বস্তুকে ল্যাম্বার্ট বিয়ার মডেলের মূল উৎস হিসেবে কাজে লাগাতে পারবো। এখানে মূলত প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্টকে মিউ ফাংশন দ্বারা প্রকাশ করা হলে প্রত্যেকটা লো ডেন্সিটি ক্ষমতা মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি ডট 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 মিউ এন পর্যন্ত চলতে থাকে, এবং প্রতিটা লেন্থকে আমরা মিউ অফ এক্সের ফাংশন হিসেবে ব্যবহৃত করতে পারি। মূলত একটা বলকে যখন আকাশে ছুঁড়ে মারলে সেটি যেরকম প্যারাবোলা আকৃতি করে ফিরে আসে, তেমনি এই পুরো রশ্মিটিও প্যারাবোলা আকৃতি করে তার অ্যাটেনুয়েশন ফাংশন দিবে, যেটি হবে সর্বোচ্চ পরিমাণ। সেখানে একটি ম্যাক্সিমা এবং দুটি মিনিমা থাকবে, কারণ যখন কোনো বস্তু আকাশের উপর দিয়ে যায় তখন সেটি প্যারাবোলা আকৃতি তৈরি করে। প্যারাবোলার দুইটি মিনিমা ফাংশন এবং একটি ম্যাক্সিমাম ফাংশন থাকে। আমরা আউটপুট আইকে ইনপুট আই এর মাধ্যমে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে সূত্রটি দাঁড়াবে আই অ্যাপ্রক্সিমেট টু আই নট ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস মিউ ওয়ান প্লাস মিউ টু প্লাস ডট 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 মিউ এন ডেল এক্স। আমরা যদি প্রত্যেকটাকে রেইম্যান ইন্টিগ্রাল ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, তবে রেইম্যান আনসাম্ড প্রবলেমের মাধ্যমে এর প্রত্যেকটির ফ্রিকোয়েন্সিকে আলাদা আলাদাভাবে হিসাব করা যাবে। আমরা যদি এর প্রত্যেকটা লো ডেন্সিটিকে লিমিট আকারে প্রকাশ করি, যেটি শূন্যের কাছাকাছি, তবে সেক্ষেত্রে রেইম্যান ইন্টিগ্রাল মডেল প্রায় কাছাকাছি প্রত্যেকটা ভ্যালুর জন্য একই হবে। আমরা রেইম্যান ইন্টিগ্রাল মডেলে মিউ অফ এক্স এর মান একটি নির্দিষ্ট ধরে নিই। এ কারণে এটি ইউনিফর্ম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে ভ্যালু দেয়, নন ইউনিফর্ম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সে একই ভ্যালু দেয়। শুধু মূল পার্থক্য থাকে তার ইনপুট রশ্মি এবং আউটপুট রশ্মির মধ্যে। এবার আমরা ইন্টিগ্রালটাকে আইসোলেট করতে চাই, তবে উভয় পাশে লগ নিতে হবে। লগ মূলত দুই ধরনের, একটি ন্যাচারাল লগ এবং আরেকটি হচ্ছে গড যে জিসি ইনফ্রারেডের লগ রয়েছে সেই লগ। আমরা যদি ন্যাচারাল লগ নিয়ে কাজ করতে থাকি, তবে আমরা দেখব যে রেইম্যান ইন্টিগ্রাল ফাংশন ক্রমাগত কমতে থাকবে এবং ধীরে ধীরে তার ইনফ্রারেড এবং এক্স রশ্মির পাওয়ার ক্ষমতা অনেক বাড়তে থাকবে। আমরা যদি ন্যাচারাল লগ ব্যবহার করে থাকি, তবে ধীরে ধীরে আমরা একটি মানের কাছে আবৃত করতে থাকব, সেটি হচ্ছে 1/3। মিউ অফ এক্স এর মান 1/3 হবে, মিউ অফ এক্স টু এর মান এক্স স্কোয়ার হবে, মিউ অফ এক্স এর মান π/6 cos π/2x হবে। সবই একই দিককে ইঙ্গিত করছে, সেটা হচ্ছে 1/3। আমরা যদি আরও ইনফরমেশন এটাকে অ্যাটাচ করতে পারি, তবে এসব জোড় ফাংশন ধীরে ধীরে বাতিল হতে থাকবে এবং আমাদের কাছে মূল প্রবাবিলিটি ফাংশনই থাকবে। এভাবে আমরা একটি ইমেজকে স্ক্যান করে মডেল করতে পারবো, যেরকম ছবিতে দেখা যাচ্ছে। আমরা একটা ইমেজকে প্রায় ত্রিমাত্রিক মডেলে 4 মাত্রার 4 ডিগ্রি ফ্রিডম হিসেবে ব্যবহার করতে পারবো, যেখানে এটি গোলককে আমরা 5 ভিউ থেকে দেখতে পাবো এবং তার সম্মুখভাগকে দুইটা ভিউ এবং তার মধ্যভাগকে একটা ভিউ দিয়ে দেখলে যে পরিমাণ 3D মডেল তৈরি হবে, তার মূল অংশটাকে যদি আমরা লাইটের আলোতে প্রতিসরণ করে, সেক্ষেত্রে তার মডেলিংয়ের সূত্রটা ভিন্ন হবে। এবং এক্ষেত্রে প্রত্যেকটা ভিউর 5 অবজেক্টকে আমরা যদি এক একটি লাইট সোর্স হিসেবে বিবেচনা করি, তবে হাইজেনবার্গের সূত্র অনুসারে প্রত্যেকটি আনসার্টেনিটি
del(x) পরিমাণ হবে এবং সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রালের মান একটু ভুল হতে পারে। সেক্ষেত্রে আমরা এই এরর টলারেন্সের মাধ্যমে তা আবার ঠিক করতে পারবো। প্রথমে আমরা একটা ইনিশিয়াল গেস করব, তারপর ওই গেসের উপর আমরা প্রজেক্ট করব। প্রজেক্ট করার পর আমরা প্রজেকশনের মানটা বের করব এবং যে এররটা পাবো সেই এররের উপর আমরা আবার আপডেট করব গেস, তারপর আবার রিকম্পিউট করতে হবে। এভাবে যতক্ষণ না একটা স্মল এরর টলারেন্সে আসতেছে ততক্ষণ আমাদের এই ইন্টিগ্রাল মডেলকে কাজ চালিয়ে যেতে হবে। আমরা মূলত μ(x) এর একটি ইমেজ চাই। সেক্ষেত্রে μ(x) কে কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, অর্থাৎ এটি যদি ডিসক্রিট হয় তবে সেক্ষেত্রে প্রত্যেকটি ফাংশনের মান একে অপরের চেয়ে কম হওয়ার কারণে ইমেজ যে পিক্সেল থাকবে তার রেজুলেশনের মান 1-এর নিচে হবে, যেটা দেখা একেবারেই সম্ভব না। আমরা মূলত এখানে হাইজেনবার্গের এবং ব্ল্যাক বডি রেডিয়েশনের দুইটা সূত্রকে একত্রিত করে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটি পাবো সেটি মূলত এক্স-রে মেশিনের মূল সূত্র। আমাদের সাথে থাকানোর জন্য অসংখ্য ধন্যবাদ।